আমরা আগে একটা বাংলা বাক্য এবং একটা ইংরেজি বাক্য দেখব এটার মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য আছে কিনা। এখানে আমি একটা বাংলা বাক্য দেখাচ্ছি, সে আমার বন্ধু। আমরা যদি এই সেম বাক্যকে যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হবে হি ইজ মাই ফ্রেন্ড। দেখেন, আপনি যদি দেখেন যে সে আমার বন্ধু, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো ক্রিয়া নেই, ঠিক আছে। আর ইংলিশে যদি আমরা এটাকে ট্রান্সফার করি হয়ে যায় কি হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তার মানে এখানে আমরা যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, বাংলা বাক্যে কোনো ভার্ব না হলেও হয়, কিন্তু ইংলিশের যে সেন্টেন্স এখানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, ঠিক আছে। সুতরাং ইংলিশে যদি আপনি কোনো বাক্য লিখতে চান, there must be a verb in it. If you don't include any verb in your sentence then it will not be a valid sentence in English. অর্থাৎ আপনি যদি ইংলিশে কোনো সেন্টেন্স লিখতে গিয়ে যদি কোনো ভার্ব না দেন তাহলে এটা কখনো ভ্যালিড একটা সেন্টেন্স হবে না, ঠিক আছে। সুতরাং ইংলিশে বাক্য লিখতে হলে আপনাকে অবশ্যই একটা ভার্ব দিতেই হবে। ইংলিশে এমনও আছে যে আপনি শুধু একটা ভার্ব দিয়েই পুরো সেন্টেন্স করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি দেখি ডু, ঠিক আছে, এই ডু অর্থ কি তুমি করো। তার মানে এই শুধুমাত্র একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে ইংলিশে, তবে দ্যাট মাস্ট বি আ ভার্ব, ঠিক আছে। সুতরাং ইংলিশে যদি আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে চান তাহলে অবশ্যই একটা ভার্ব লাগবে। এই জন্য আমাদের ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দেয়ার মাস্ট বি আ ভার্ব to make a sentence in English even if it is just a single word, ঠিক আছে। অর্থাৎ আপনি ইংলিশে একটা সেন্টেন্স লিখতে হলে এখানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, যদি এটা একটা মাত্র শব্দ হয়, ঠিক আছে। একটা মাত্র শব্দ হলেও আপনার এটা ভার্ব হতে হবে। সুতরাং ভার্ব ছাড়া আপনি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন না। এই জন্য ইংলিশ শিখতে হলে আগে ভার্ব সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। এরপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। ইংলিশে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা যে টেন্স শিখি, টেন্সের আমরা যখন দেখি তখন প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট দেখি, ঠিক আছে। তো এই সাবজেক্ট আসলে কয়টা এখন আমরা এটা দেখব। ইংলিশে টোটাল সাবজেক্ট হচ্ছে 9টি। এখানে আমরা এই 9টা সাবজেক্টই দেখাচ্ছি। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, সামবডি, পারসন, সামথিং, অর্থাৎ যে কোনো কিছু। এই যে প্রথম 7টা, এই 7টা কিন্তু বাক্যে সরাসরি থাকে, একদম ডিরেক্টলি থাকে। আপনি ইংলিশে যে সেন্টেন্সই দেখেন যদি এই সাবজেক্ট হিসেবে এগুলো আসে এর একদম বাক্যে সরাসরি থাকে। আর সামবডি হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম। ফর এক্সাম্পল রহিম প্লেজ ফুটবল, রহিম ফুটবল খেলে, ঠিক আছে। তার মানে এই রহিমটা হচ্ছে সামবডির মধ্যে, রহিমটা কিসের মধ্যে পড়ে, সামবডির মধ্যে। এরপর আসেন সামথিং, সামথিং হচ্ছে কোনো কিছুর নাম, যেমন মাই গ্লাস ইজ এক্সপেন্সিভ, আমার গ্লাসটি দামি। তাহলে এই মাই গ্লাসটা কিন্তু এখানে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট কিন্তু এই 8টার মধ্যে পড়তেছে না, এটা কিসের মধ্যে পড়তেছে, সামথিংয়ের মধ্যে। সুতরাং ইংলিশে যে সাবজেক্টই থাকুক না কেন এই সাবজেক্টটা এই 9টার মধ্যেই পড়বে, এই 9টার বাইরে ইংলিশে কোনো সাবজেক্ট নাই, ঠিক আছে। এখন আসেন সাবজেক্ট হিসেবে কিন্তু একটা ওয়ার্ডও হইতে পারে, একাধিক ওয়ার্ডও হইতে পারে এবং কমপ্লিট একটা সেন্টেন্সও হতে পারে। আমরা একটু দেখি, যেমন এখানে আমরা দেখতেছি রহিম প্লেজ ফুটবল, এখানে সাবজেক্ট হিসেবে একটা শব্দ আসছে। মাই গ্লাস ইজ এক্সপেন্সিভ, এখানে তাহলে সাবজেক্ট হিসেবে কয়টা ওয়ার্ড আসছে, 2টা ওয়ার্ড আসছে। অনেকেই ভুল করে ফেলে যে 2টা ওয়ার্ড দেখলে পরেরটাকে সে সাবজেক্ট হিসেবে ধরে, না, 2টা ওয়ার্ডই সাবজেক্ট এখানে। আবার সাবজেক্ট হিসেবে একটা কমপ্লিট সেন্টেন্সও হতে পারে। ফর এক্সাম্পল হোয়াট হি সেইড ওয়াজ ফলস, মানে সম্পূর্ণ একটা ক্লজ কিন্তু সাবজেক্ট হতে পারে। এখানে পূর্ণ অংশটাই কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে একটা শব্দ হতে পারে
একাধিক শব্দ হতে পারে এবং কমপ্লিট একটা ক্লজ কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। এটা হচ্ছে ইংলিশের সাবজেক্ট। আচ্ছা, এরপর আমরা এখন ভার্ব সম্পর্কে জানবো। ইংলিশে ভার্বকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন ভার্ব। প্রত্যেকটা মেইন ভার্বের তিনটা করে ফর্মেট থাকে, তিনটা ফর্ম থাকে, যে এটা আমরা আগেই জেনে আসছি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা বলতে পারি V1, পাস্ট ফর্মকে বলতে পারি V2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে বলতে পারি V3। সুতরাং প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম থাকে। যেমন ব্রেক, ব্রেকের V1 ব্রেক মানে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ব্রোক, V3 হচ্ছে ব্রোকেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, এরপরে আসছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে কমন অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কমন অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। আচ্ছা, ইংলিশে সঠিকভাবে বাক্য তৈরি করার জন্য কমন অক্সিলারি এবং মডেল অক্সিলারি দুইটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আমরা দেখি কমন অক্সিলারি ভার্ব কোনগুলা। আমাদের টেন্স হচ্ছে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা আমরা জানি। এরপরে কমন অক্সিলারি ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। বি ভার্ব কি দেখেন, এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। আমরা যদি পাস্ট টেন্স করতে চাই তাহলে দেখব ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, এখানে ফিউচারের কিছু বি ভার্ব দেয়া আছে, এগুলো আসলে বেসিক্যালি ফিউচারের বি ভার্ব না। দেখেন, আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম, ইজ, আর দিছি, এম, ইজ, আরের পাস্ট ফরম্যাটে কি আসতেছে, ওয়াজ, ওয়্যার। এটাকে যদি আমরা ফিউচারে নিয়ে যাই তাহলে ওখানে হবে শ্যাল বি, উইল বি। ঠিক আছে, বেসিক্যালি শ্যাল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু এই যে বি যেটা আছে এই বিটা হচ্ছে কমন অক্সিলারি ভার্ব। ঠিক আছে, বেসিক্যালি এটা ফিউচারের ফরম্যাট, এই জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি। এরপরে আসেন ডু ভার্ব। প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব হচ্ছে দুইটা। প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব কয়টা? দুইটা, ডু এবং ডাজ। পাস্ট টেন্সের ডু ভার্ব একটা, ডিড। এবং এটা যদি আমরা ফিউচারে বলি তাহলে শ্যাল ডু এবং উইল ডু হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হ্যাভ ভার্ব। প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। পাস্ট টেন্সের হচ্ছে হ্যাড, ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। কেউ যদি টেন্স খুব সহজে বুঝতে চায় তাহলে এই টেবিলটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এই টেবিলটা আর সাবজেক্ট, এই দুইটা জিনিস, আর পাশাপাশি মেইন ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই তিনটা জিনিস যদি কেউ খুব ভালো করে বুঝতে পারে তাহলে তার জন্য টেন্স বোঝাটা একদম ইজি। মানে তার টেন্স বুঝতে একদম 5 মিনিট লাগবে, 5 মিনিটের বেশি সময় লাগবে না যদি সে এই জিনিসটা বোঝে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব বেসিক্যালি এগুলা ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, আর একটা আছে অট টু। এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বের একটা কমন রুল হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে এটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে অথবা V1 হবে। আমরা V1 এবং ভার্বের যে বেস ফর্ম এটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেটা যদি আমরা দেখি। V1 এবং ভার্বের বেস ফর্ম দেখেন, আমরা যদি বলি যে হি নোজ ইট, সে এটি জানে। দেখেন, এখানে এই নোজটা কিন্তু বেসিক্যালি V1, কিন্তু এটা ভার্বের বেস ফর্ম না। এখানে ভার্বের বেস ফর্ম কোনটা? নো। ভার্বের বেস ফর্ম কোনটা? নো। সুতরাং আমরা যখন মডেল অক্সিলারি ভার্ব দেখব, মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। আপনি কখনো হি ক্যান, ডিড বলতে পারবেন না, এটি ইনকারেক্ট হবে। কারেক্ট হবে কি? ক্যান ডু, ক্যান ডু। অথবা আপনি কখনো ক্যান ডাজ বলতে পারবেন না, অথবা ক্যান ডুইং বলতে পারবেন না। একই কথা সকল মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে। সুতরাং মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তাহলে আমরা কমন অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম এবং মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম। আশা করি এই সম্পর্কে কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন এগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি যে টেন্স কীভাবে বেসিক্যালি কাজ করে। হ্যাঁ,
এখন আমরা দেখব টেন্স বেসিক্যালি কিভাবে কাজ করে। টেন্স, আচ্ছা আমরা বেসিক্যালি জানি টেন্স হচ্ছে বেসিক্যালি 3 ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা আবার 4 ধরনের, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটা করে দেখব, প্রত্যেকটা দেখতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে। প্রথমে আমরা দেখি ইনডিফিনিট টেন্স কিভাবে কাজ করে। দেখেন ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে খুব কমন স্ট্রাকচার, এটা সবাইকে একটু ধারণা রাখতে হবে। হ্যাঁ, এটি খুব কমন একটা স্ট্রাকচার। আপনি যখন ইনডিফিনিট টেন্স করবেন তখন একটা সাবজেক্ট লাগবে, আমরা কিন্তু সাবজেক্ট আগে দেখাই দিছি। এরপরে ও টেন্স অনুযায়ী V1ও হইতে পারে, V2ও হইতে পারে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি রহিম নোজ দ্য ম্যাটার। রহিম নোজ দ্য ম্যাটার, আমাদের আপনি স্ট্রাকচারটা খেয়াল করেন, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট রহিম, এরপরে V1 নোজ, ঠিক আছে, এরপর অবজেক্ট দ্য ম্যাটার। এখানে আমরা বলছি যে অবজেক্ট ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। কখন বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা বেসিক্যালি আই এবং উই ছাড়া, হ্যাঁ, আই উই ইউ ছাড়া যত সাবজেক্ট আছে সবগুলাই থার্ড পারসন। আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এবং বাকি যত পারসন আছে সবাই হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি, দে, ইট, যে কারো নাম, যে কোনো কিছুর নাম, সবগুলাই কি থার্ড পারসন। এবং এটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস বসবে। এখন কখন ইএস বসবে? দেখেন ওই কোনো ওয়ার্ডের শেষে, ভার্বের শেষে যদি এস থাকে, জেড থাকে, এক্স থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে এবং ও থাকে। আবার দেখেন এস, জেড, এক্স, এসএইচ, সিএইচ এবং ও, যদি এই সকল লেটার থাকে তাহলে ওই ভার্বের শেষে ইএস বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার হলে, ঠিক আছে। কিন্তু যদি ডাবল ও থাকে তখন এর সাথে ইএস বসবে না, ঠিক আছে। ও থাকলে ইএস বসবে, কিন্তু যদি ডাবল ও থাকে তখন ইএসটা বসবে না ভার্বের সাথে, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন পাস্ট টেন্স। প্রেজেন্ট এবং পাস্টের পার্থক্য কিন্তু খুবই কম। প্রেজেন্ট পাস্টের পার্থক্য খুবই কম। দেখেন এখানে ছিল নোজ দ্য ম্যাটার, এখানে জাস্ট নোটা নিউ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন পাস্ট ইনডিফিনিট করব তার সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের পার্থক্য জাস্ট এই ভার্বের মধ্যে। প্রেজেন্ট ইনডিফিনিট হবে V1, পাস্ট ইনডিফিনিট হবে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। দেখেন আর সব কিছু কিন্তু সেম। এরপরে ফিউচারে দেখেন রহিম উইল নো দ্য ম্যাটার, রহিম বিষয়টি জানবে, এখানে জাস্ট এ প্রেজেন্টের সাথে ফিউচারের পার্থক্য দেখেন, এখানে জাস্ট নো আছে, এখানে জাস্ট উইলটা অ্যাড হয়েছে। যখনই ফিউচার টেন্স হবে এখানে শ্যাল অথবা উইল অবশ্যই বসবে। কোথায়? যদি আমাদের সেন্টেন্সটা ফিউচার হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন কন্টিনিউয়াস টেন্সের খুব কমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো কিছু থাকতে পারে। এখন দেখেন বি ভার্ব, সুতরাং কন্টিনিউয়াসের দুইটা শর্ত। কন্টিনিউয়াসের শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আমাদের বি ভার্ব কোনগুলা? এগুলা। সুতরাং আপনি যখন কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। যে কন্টিনিউয়াস টেন্সে আপনি ইউজ করেন সেখানে অবশ্যই এই বি ভার্বগুলো আপনাকে ব্যবহার করতেই হবে, ঠিক আছে। আরেকটা শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। আপনি যদি ভার্বের সাথে আইএনজি দেখেন তার মানে বুঝবেন এটা কি? কন্টিনিউয়াস। এরপরে এর আগে একটা বি ভার্ব থাকবে, প্রেজেন্ট হলে প্রেজেন্টের বি ভার্ব, পাস্ট হলে পাস্টের বি ভার্ব, ফিউচার হলে ফিউচারের বি ভার্ব। তাহলে আমরা দেখি প্রেজেন্ট টেন্সের রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার, তাহলে সাবজেক্ট বসলো বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী কারোর সাথে এম বসবে, কারোর সাথে ইজ বসবে, কারোর সাথে আর বসবে। বেসিক্যালি আয়ের সাথে এম বসে, এরপরে বাকিদের সাথে ইজ অথবা শুধুমাত্র এম বসে শুধুমাত্র আয়ের সাথে, ঠিক আছে। এরপরে যদি থার্ড পারসন বেসিক্যালি সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ। কোনো একজন ব্যক্তির নাম একজন তাহলে ইজ হবে, কোনো একটা বস্তুর নাম একটা ইজ হবে, ঠিক আছে। আর ইউর সাথে আর বসে, উইর সাথে আর বসে, দের সাথে আর বসে, যাই হোক। আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এটার সাথে ফার্স্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা দেখেন, এখানে ইজ আর এখানে জাস্ট ওয়াজ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ
আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস করবেন তখন অবশ্যই পাস্ট টেন্সের বি ভার্ব দিবেন। ওয়াজ দেখে বুঝবেন যে এটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? ওয়াজ দেখে বুঝবেন পাস্ট টেন্স, আর আইএনজি দেখে আমরা বুঝবো এটা কন্টিনিউয়াস। আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি তাহলে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি এই দুইটা অবশ্যই লাগবে, ঠিক আছে? এরপরে ফিউচার টেন্স, ফিউচার টেন্সের বি ভার্ব কি আমাদের শ্যাল বি অথবা উইল বি। তাহলে এই দুইটার সাথে এটা পার্থক্য হবে জাস্ট এই ক্ষেত্রে, হ্যাঁ, এখানে ইজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে শ্যাল বি অথবা উইল বি বসবে। রহিম উইল বি নোয়িং দ্য ম্যাটার। তাহলে দেখেন বিষয়টা খুবই সিম্পল। ইনডিফিনিট টেন্স দেখেন জাস্ট এই তিনটে পার্থক্য, এখানে V1, এখানে V2, এখানে উইল প্লাস V1, এখানে ইজ নোয়িং, ওয়াজ নোয়িং, উইল বি নোয়িং। জাস্ট এই পার্থক্যটা বুঝলেই বোঝা যাবে। আচ্ছা, এরপরে আসেন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের যে কমন স্ট্রাকচার, পারফেক্ট টেন্সের কমন স্ট্রাকচারটা একটু দেখেন, যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন আমরা যখন করছিলাম, আমরা যখন কন্টিনিউয়াস করছি তখন ছিল সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস B3। সুতরাং পারফেক্টের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে হ্যাভ ভার্ব থাকবে আর একটা হচ্ছে V3 থাকবে। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা আমরা প্রথম কয়েকটা স্লাইডের মধ্যেই দেখেছি, ঠিক আছে? এখন আমরা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স কি হয়? প্রেজেন্ট পারফেক্ট, রহিম হ্যাজ নোন দ্য ম্যাটার। তার মানে অবশ্যই যখন আমরা পারফেক্ট টেন্স করব তখন ভার্বের সাথে প্রথমে একটা হ্যাভ ভার্ব থাকবে, এরপরে V3 হবে। তাহলে রহিমের সাথে আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বগুলো যদি একটু দেখেন, প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তো এখানে রহিমের সাথে হ্যাজ বসছে, ঠিক আছে? কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে, এগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি বোঝা যাবে। এরপর আমরা এখানে একটা স্লাইডের বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে আমাদের পাস্ট টেন্সের সাথে প্রেজেন্টের পার্থক্য হবে জাস্ট হ্যাভ ভার্বে, ঠিক আছে? V3 সব জায়গায় বসবে, আর হ্যাভ ভার্ব কিন্তু প্রেজেন্টে একটা, পাস্টে একটা, ফিউচারে একটা, ঠিক আছে? তাহলে আমরা যদি পাস্টে নিয়ে যাই, এই সেম সেন্টেন্সকে যদি আমরা পাস্টে নিয়ে যাই, দেখেন রহিম হ্যাড নোন দ্য ম্যাটার, রহিম হ্যাড নোন দ্য ম্যাটার। তাহলে এখানে আছে হ্যাজ, এই হ্যাজকে জাস্ট আমরা হ্যাড করে দিছি, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এখন আসেন ফিউচার পারফেক্ট, জাস্ট হ্যাভ ভার্বের পার্থক্য, বাকি কিন্তু সব সেম, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু খুব জটিল কিছু না টেন্সটা। আচ্ছা, এরপরে আসেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব থাকবে প্লাস বিন থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকিটুকু। আচ্ছা দেখেন, সাবজেক্ট তো সব জায়গায় সেম, সাবজেক্ট তো সব জায়গায় থাকে। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াসে যদি একটু খেয়াল করেন, স্ট্রাকচারের মধ্যেই লুকানো আছে, এখানে কি আছে? এই নামের মধ্যেই এখানে কিন্তু পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও আছে, ঠিক আছে? তার এখানে পারফেক্টের আছে হ্যাভ ভার্ব, পারফেক্টের আছে কি হ্যাভ ভার্ব, আর কন্টিনিউয়াসের আছে ভার্বের সাথে আইএনজি। আমরা জানি কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হয়, পারফেক্ট হলে হ্যাভ ভার্ব হয়, ঠিক আছে? সুতরাং এখানে পারফেক্টের একটা চিহ্ন আছে, কন্টিনিউয়াসের একটা চিহ্ন আছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি যে পারফেক্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, হ্যাভ ভার্ব থাকবে, তার মানে হ্যাভ ভার্ব প্লাস বিন, তার মানে প্রেজেন্ট হলে প্রেজেন্টের হ্যাভ ভার্ব, পাস্ট হলে পাস্টের হ্যাভ ভার্ব, ফিউচার হলে ফিউচারের হ্যাভ ভার্ব প্লাস বিন থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি বিষয়টা। প্রেজেন্ট টেন্সের কি? রহিম হ্যাজ বিন নোয়িং দ্য ম্যাটার। দেখেন জাস্ট প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্বটা বসছে, বাকি কিন্তু সব সেম। এরপরে পাস্টের রহিম হ্যাড বিন নোয়িং দ্য ম্যাটার, ঠিক আছে? জাস্ট এখানে হ্যাজের জায়গায় হ্যাড বসছে। ফিউচার রহিম উইল হ্যাভ বিন নোয়িং দ্য ম্যাটার, এখানে হ্যাজ বিন, এখানে হ্যাড বিন, আর এখানে উইল হ্যাভ বিন। পার্থক্য জাস্ট এই কয়েকটা জায়গায়, দেখছেন? আর সব কিন্তু সেম, এখানে হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এখানে হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, আর কোনো জায়গায় কিন্তু পার্থক্য নাই। সুতরাং টেন্স বোঝার জন্য আমাদের এই যে টেবিলটা, এই কমপ্লিট টেবিলটা সম্পর্কে ধারণা রাখলে আপনি টেন্স বুঝতে পারবেন। আপনি যখন কন্টিনিউয়াস করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে এই ভার্বগুলো বসবে, পাস্ট কন্টিনিউয়াস বললে এগুলো বসবে, ফিউচার কন্টিনিউয়াস হলে এগুলো বসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হ্যাভ ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট হলে এগুলা, পাস্ট পারফেক্ট, হ্যাড, ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এটা হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। আর পারফেক্ট কন্টিনিউয়াসে এই অক্সিলারি ভার্বগুলোই বসে, প্লাস এটার সাথে কি বসে?
বিন বসে, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে টেন্সের ওভারঅল ম্যাটার। তাহলে আমরা টেন্সটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছি, হ্যাঁ, আশা করি। তাহলে আমরা যদি একটা ভার্ব নেই, আপনারা একটু দেখেন এই রুলসগুলো ফলো করে যদি আমরা একটা ভার্ব নিই, ধরেন একটা ভার্ব আছে হচ্ছে স্টিল। স্টিল শব্দের অর্থ কি? স্টিল শব্দের অর্থ চুরি করা, ঠিক না? আচ্ছা, আপনি যদি বলেন যে একজন ব্যক্তি আমার মোবাইল চুরি করে, তাহলে কি হবে? এ পারসন স্টিলস মাই মোবাইল, ঠিক আছে। একজন ব্যক্তি আমার মোবাইল চুরি করে। এই স্টিলের তিনটা ফরম্যাট। স্টিলের V1 হচ্ছে স্টিল, V2 হচ্ছে স্টোল, V3 হচ্ছে স্টোলেন। দেখেন V1 স্টিল, V2 স্টোল, V3 স্টোলেন। এখন আমরা এই একটা সেন্টেন্স দিয়ে 12টা করব। দেখেন এই পারসন স্টিলস মাই মোবাইল, এটাকে যদি আমরা পাস্ট করি কি হবে? পাস্ট ইনডিফিনিট, আ পারসন স্টোল, না V2 স্টোল মাই মোবাইল। এরপরে যদি আমরা এটাকে ফিউচার করি, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। তাহলে এখানে কি হবে? আ পারসন উইল স্টিল, ঠিক আছে, উইল স্টিল মাই মোবাইল। তাহলে একটা থেকে আমাদের তিনটা হলো। এরপরে আমরা কন্টিনিউয়াস করি। আমাদের কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? বি ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তাহলে হবে এ পারসন ইজ স্টিলিং মাই মোবাইল, একজন মানুষ আমার মোবাইলটি চুরি করতেছে, ঠিক আছে। এরপরে এটাকে যদি আমরা পাস্ট করে ফেলি হবে কি? এ পারসন ইজের জায়গায় জাস্ট কি হবে? ওয়াজ স্টিলিং মাই মোবাইল। এরপরে ফিউচারের বি ভার্ব কি? উইল বি, এ পারসন উইল বি স্টিলিং মাই মোবাইল। তাহলে আমাদের 6টা সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমরা পারফেক্ট করি, পারফেক্ট করলে প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আ পারসন হ্যাজ স্টোলেন। পারফেক্টের যে স্ট্রাকচার যদি ওটা অনুযায়ী আমরা করি, হ্যাজ স্টোলেন মাই মোবাইল। আর এটাকে যদি আমরা পাস্ট করি হবে হ্যাড স্টোলেন, আর ফিউচার করলে হবে উইল হ্যাভ স্টোলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি হবে আ পারসন হ্যাজ বিন স্টিলিং, রাইট, হ্যাজ বিন স্টিলিং মাই ফোন। এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করি তাহলে হবে হ্যাড বিন স্টিলিং, ফিউচার পারফেক্ট করলে হবে উইল হ্যাভ বিন স্টিলিং, ঠিক আছে। ঠিক এভাবে আমরা একটা সেন্টেন্স থেকে 12টা সেন্টেন্সে রূপান্তর করব আমরা যখন প্র্যাকটিস করব। এইভাবে আমরা একটা সেন্টেন্সকে 12টা সেন্টেন্সে রূপান্তর করে প্র্যাকটিস করতে পারি এই সেম জিনিসটা ফলো করে। আচ্ছা, এই যে আপনাদের কাজ, এতক্ষণ ধরে যে আমরা টেন্সটা পড়লাম, সাবজেক্ট পড়লাম, ভার্ব পড়লাম, অক্সিলারি ভার্ব পড়লাম, এখন আপনাদেরকে কিছু কাজ দিচ্ছি, এটা আপনারা বাসায় বসে করবেন। এটা হচ্ছে দেখেন এখানে আমি কিছু ভার্ব দিয়েছি। স্পিক মানে হচ্ছে কথা বলা, স্পিকের কিন্তু 3টে ফরম্যাট আছে, হ্যাঁ, V1 V2 V3। রাইট, ব্রেক, সি, চুজ, চোজেন। বেসিক্যালি চুজ ছিল, চুজ ছিল, চোজ, চোজ, চোজেন, ঠিক আছে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো দিয়েই আপনারা একটা সেন্টেন্স তৈরি করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। যেমন হি স্পিক্স টু মি, অথবা হি স্পিক্স ওয়েল, অথবা হি স্পিক্স ইন বেঙ্গলি, ঠিক আছে। অথবা ইংলিশ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। একেবারে রাইটিং, হি রাইটস আ লেটার টু মি, অথবা হি ইজ রাইটিং আ রিকমেন্ডেশন লেটার, অথবা হি রাইটস অ্যান অ্যাপ্লিকেশন, যে কোনো কিছু লিখতে পারেন। ব্রেক, সি, চোজেন। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যে ভার্বগুলো এখানে দেয়া আছে আপনারা প্রত্যেকটা ভার্ব দিয়ে আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স তৈরি করবেন। এরপরে প্রত্যেকটা সেন্টেন্সকে 12টা টেন্সে রূপান্তর করবেন। আমি যে প্রসেসটা দেখিয়েছি প্রথমে প্রত্যেকের কিন্তু খুবই কমন কিছু
স্ট্রাকচার আছে, ঠিক না? আপনি 12টা টেন্সের জন্য 12টা স্ট্রাকচার যে মুখস্থ করতে হবে, ভালো করে জানতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি 12টা টেন্সের জন্য 4টা স্ট্রাকচার জানলেই হবে। 12টা টেন্সের জন্য 4টা স্ট্রাকচার জানলেই হবে। এরপরে আপনি যে ভার্ব দিয়ে সেন্টেন্স করতেছেন ওই ভার্বের 3টা ফরম্যাট জানতে হবে। এরপরে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ধারণা রাখলেই আপনি যেই কোনো সেন্টেন্সকে 12টা টেন্সে রূপান্তর করতে পারবেন, খুবই সহজ। এবং এখানে যে 5টা দিয়েছি, আপনি যদি এই 5টা সাকসেসফুলি করতে পারেন তাহলে আশা করি টেন্সে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এটা ভার্বালি হতে পারে, রাইটিংও হতে পারে। আপনি যদি রাইটিং প্র্যাকটিস করতে চান, লিখে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে সেটাকে 12টা টেন্সে রূপান্তর করতে পারেন। আর যদি আপনি স্পিকিং প্র্যাকটিস করতে চান তাহলে আপনি মুখে মুখে প্রয়োজনে কারোর সাথে কথা বলতে পারেন এই বিষয়ে, যে প্রথমে তাকে বলবেন যে হি স্পিক্স ইন ইংলিশ ভেরি ওয়েল, এরপরে হি স্পোক ইন ইংলিশ ভেরি ওয়েল, হি উইল স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে 12টা টেন্সে রূপান্তর করবেন, দেখবেন আপনার কথা বলার ফ্লুয়েন্সি বেড়ে যাবে। সুতরাং এভাবে প্রত্যেকটা আপনি যদি এটা দিয়ে 12টা টেন্স করেন, এটা দিয়ে 12টা করেন, এটা দিয়ে এই প্রত্যেকটা যদি 12টা করেন তাহলে আপনার টোটাল 60টা সেন্টেন্স হবে, 60টা সেন্টেন্স হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই 60টা সেন্টেন্স যদি আপনি এক নাগারে প্র্যাকটিস করেন দেখবেন আপনার টেন্স রিলেটেড অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে মেক 12 সেন্টেন্সেস উইথ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি 12টা করে সেন্টেন্স তৈরি করবেন, টোটাল 60টা সেন্টেন্স, ঠিক আছে? খাতায় লিখবেন, মুখে বলবেন, খাতায় লিখবেন, মুখে বলবেন, প্রয়োজন আগে মুখে বলবেন, হ্যাঁ, এরপরে খাতায় লিখবেন। দেখবেন আপনার জন্য রাইটিং এবং স্পিকিংটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করছি এটা হচ্ছে ইংলিশে যে 5টা সেন্টেন্স আছে, ইংলিশে টোটাল 5টা সেন্টেন্স স্ট্রাকচার আছে। একটা হচ্ছে 5টা সেন্টেন্স স্ট্রাকচার, রাইট? 5টা সেন্টেন্স স্ট্রাকচার কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে? আমরা তখন যেটা করছি এটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে অ্যাসার্টিভ। তখন আমরা যেটা করছি অ্যাসার্টিভ। এখন আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি এই 4 ধরনের সেন্টেন্স দেখব, ঠিক আছে? আমরা যেই সেন্টেন্সগুলো করছি এখন আমরা দেখব একটা সেন্টেন্সকে আমরা কিভাবে পজিটিভলি প্রেজেন্ট করব, ওই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভলি প্রেজেন্ট করব, একই সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, ঠিক আছে? প্রশ্ন কিন্তু 2 ভাবে করা যায়। আচ্ছা, আমরা দেখি প্রথমে একটি এক্সাম্পল দেখি, যে রহিম নোজ দ্য ম্যাটার। রহিম নোজ দ্য ম্যাটার, রহিম বিষয়টি সম্পর্কে জানে। এখন আপনি যদি বলেন যে রহিম বিষয়টি সম্পর্কে জানে না, তখন আপনি কি বলবেন? দেখেন, আমরা যে অক্সিলারি ভার্বগুলো করছি, আমরা যখন নেগেটিভ করব, কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ কিংবা কি করব, ইন্টারোগেটিভ করব, কোনো সেন্টেন্সকে যখন কি করব, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, হ্যাঁ, কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক আছে? কিন্তু রহিম নোজ দ্য ম্যাটার, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, আমরা যে অক্সিলারি ভার্বের টেবিলটা দেখেছি, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, কোনো সেন্টেন্সে যদি আপনি ওই অক্সিলারি ভার্ব দেখেন তাহলে ওই অক্সিলারি ভার্বের সাথে জাস্ট নট লাগাই দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? যেমন রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার, আমরা যদি দেখি যে রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার, রহিম বিষয়টি সম্পর্কে জানতেছে। এখন আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে ইজের সাথে জাস্ট নট লাগাই দিবেন, রহিম ইজ নট নোয়িং দ্য ম্যাটার। খুব সহজ, জাস্ট ইজের সাথে নট লাগাই দিয়েছেন, এটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চান তাহলে কি করবেন? এই যে অক্সিলারি ভার্বটা এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, ইজ রহিম নোয়িং দ্য ম্যাটার, রহিম কি বিষয়টি সম্পর্কে জানতেছে? খুবই সহজ। কিন্তু রহিম নোজ দ্য ম্যাটার, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, এইটার সাথে নট বসাইছি। এখানে অক্সিলারি ভার্ব
আছে, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসছি, কিন্তু এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা এটাকে কিভাবে নেগেটিভ করব? এটাকে আমরা নেগেটিভ করতে হলে আমাদেরকে নিতে হবে একটা ডু ভার্ব। আমাদেরকে একটা কি ভার্ব নিতে হবে? ডু ভার্ব নিতে হবে, ডু ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব কয়টা? দুইটা। প্রেজেন্ট টেন্সের ডু ভার্ব কয়টা? ডু এবং ডাজ। তাহলে রহিমের সাথে আমরা কি ডু নিব না ডাজ নিব? রহিম যদি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য রহিমের সাথে কি হবে? ডাজ হবে, ডাজ নট। সুতরাং ইনডিফিনিট টেন্সে যদি আমরা অক্সিলারি ভার্ব না দেখি তখন আমরা একটা ডু ভার্ব নিব। ঠিক আছে? রহিম ডাজ নট। তাহলে আমরা এখন দেখি যে সেন্টেন্সটা আসলে কীরকম হয়। এই যে রহিম ডাজ নট নো দ্য ম্যাটার। সুতরাং আমরা ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করি তাহলে একটা ডু ভার্ব দিব, ডু ভার্বের সাথে নট বসাই দেব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বলছি যে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসবো। ঠিক আছে? ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। যেমন আমরা যদি এই সেন্টেন্স দিয়ে প্রশ্ন করি যে রহিম বিষয়টি জানে। ঠিক আছে? রহিম কি বিষয়টি জানে? রহিম কি বিষয়টি জানে? তাহলে আমরা যখন প্রশ্ন করব অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে আসবে। এখানে অক্সিলারি ভার্ব আমাদের কোনটা? ডাজ। তাহলে কি হয়ে যাবে? ডাজ রহিম নো দ্য ম্যাটার? রহিম কি বিষয়টি জানে? এখন দেখেন, প্রশ্ন কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে একটার অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে হয়, আর একটার অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে হয় না। যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি আগামীকাল বাড়িতে যাবে, মানে কি উইল ইউ গো হোম টুমরো? তুমি কি আগামীকাল বাড়ি যাবে? এটার অ্যান্সার আপনি ইয়েস অথবা নো দিয়ে করতে পারেন। আর একটা যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি আগামীকাল কখন বাড়ি যাবে, তখন কিন্তু আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে পারবেন না। ঠিক আছে? ইয়েস নো দিয়ে যেই অ্যান্সার দেওয়া হয় ওই প্রশ্ন শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? আর যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস নো দিয়ে হয় না, যে প্রশ্নের অ্যান্সার ইয়েস নো দিয়ে হয় না, ওই প্রশ্নের আগে একটা WH কোশ্চেন বসে। ঠিক আছে? তাহলে প্রশ্ন করা যায় দুইভাবে। একটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে, যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো হয়। আবার করা যায় WH কোশ্চেন দিয়ে, যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস নো না দিয়ে একটু ডেসক্রিপটিভ হয়। ও WH কোশ্চেনগুলো সম্পর্কে তো আমরা সবাই প্রায় জানি, আমাদের ধারণা আছে। WH কোশ্চেন কোনগুলা? হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ এবং হু, হু এবং হোয়াই। ঠিক আছে? সুতরাং যেই প্রশ্নের অ্যান্সার একটু ডেসক্রিপটিভ হবে, আমরা ওগুলো হচ্ছে WH কোশ্চেন প্লাস কি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? যদি আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হয়? ডেসক্রিপটিভ হয়, তখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স থেকে আমরা আরও 3টা সেন্টেন্স বের করতে পারতেছি। এই সেম সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারতেছি, এই সেম সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করতে পারতেছি একটা, আবার সেকেন্ড প্রশ্ন করতেছি। সুতরাং এই একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা সেন্টেন্স বানাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখি পাস্ট টেন্স। রহিম নিউ দ্য ম্যাটার। নোসকে আমরা কি করছি? নিউ করছি। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, প্রশ্ন করি, দেখেন ডাজ রহিম নো দ্য ম্যাটার। আমরা এখানে কিন্তু ডাজ হবে না, এখানে বেসিক্যালি যে ভুলটা হয়েছে, এখানে ডাজ না হয়ে ডিড হবে। হ্যাঁ, ডিড হবে। দেখেন, এটা যেহেতু পাস্ট টেন্স, আপনি নিউটা দেখেন, এটা কিন্তু V2, তার মানে এটা কোন টেন্স? এটা কি V2, রাইট? V2, তার মানে এটা পাস্ট টেন্স। সুতরাং আমরা যখন প্রশ্ন করবো আমাদের প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে হইতে হবে। ডাজ কিন্তু পাস্ট টেন্সের, ডাজ কিসের? প্রেজেন্ট টেন্সের। এখানে কি হবে? ডিড হবে। ডিড রহিম নো দ্য ম্যাটার। ঠিক আছে? যখন আমরা বলছি যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা ডু ভার্ব নিব, তবে ডু ভার্বটা উইল বি বেসড অন দ্য ইটস টেন্স। ঠিক আছে? ডু ভার্ব উইল বি বেসড অন ইটস টেন্স। এটা টেন্সের উপর ডিপেন্ড করে আমরা ডু ভার্বটা নিব। যেহেতু পাস্ট টেন্সের ডু ভার্ব হচ্ছে ডিড, এই জন্য হবে কি ডিড রহিম নো দ্য ম্যাটার। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? রহিম ডিড নট নো দ্য ম্যাটার। রহিম বিষয়টি সম্পর্কে জানতো না। আচ্ছা, এরপরে দেখেন ডিড রহিম নো দ্য ম্যাটার। রহিম কি বিষয়টি জানতো? ডিড রহিম নো দ্য ম্যাটার। আচ্ছা, এখন আসেন ফিউচার টেন্স। রহিম উইল নো দ্য ম্যাটার। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমরা জানি যে নেগেটিভ করতে হলে জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসাই দিতে হয়। এখানে যদি একটা অক্সিলারি ভার্ব আছে উইলের সাথে আমরা জাস্ট নট বসাই দিছি। এরপর আমরা বলছি কি, যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার সময়
অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। উইল রহিম নো দ্য ম্যাটার। এরপর যদি আমরা এই WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করি, হোয়েন উইল রহিম নো দ্য ম্যাটার, রহিম বিষয়টি কখন জানবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে তিনটা সেন্টেন্স করতে হয়, একই সেন্টেন্সকে আপনি কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে প্রশ্ন করবেন, এটা সম্পর্কে আমরা দেখলাম। ঠিক আছে, নেগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের সাথে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে জাস্ট নট বসাতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী একটা ডু ভার্ব নেব। ঠিক আছে, আচ্ছা। এরপরে রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার, এটাকে যদি আমরা নেগেটিভ করি রহিম ইজ নট নোয়িং দ্য ম্যাটার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি ইজ রহিম নোয়িং দ্য ম্যাটার। আর একটা ইন্টারোগেটিভ করলে WH কোশ্চেন সহ হবে কি, হোয়াই ইজ রহিম নো দ্য ম্যাটার, নোয়িং দ্য ম্যাটার। একইভাবে পাস্ট টেন্স, রহিম ওয়াজ নোয়িং দ্য ম্যাটার, রহিম ওয়াজ নট নোয়িং দ্য ম্যাটার, ওয়াজ রহিম নোয়িং দ্য ম্যাটার, হোয়াই ওয়াজ রহিম নোয়িং দ্য ম্যাটার। রহিম উইল বি নোয়িং দ্য ম্যাটার, রহিম উইল নট বি নোয়িং দ্য ম্যাটার। এরপরে উইল রহিম বি নোয়িং দ্য ম্যাটার, হোয়েন উইল রহিম বি নোয়িং দ্য ম্যাটার। দেখেন একটা সেন্টেন্স থেকে আমরা তিনটা সেন্টেন্স করতেছি। বেসিক্যালি আমাদের সেন্টেন্স ছিল একটা, রহিম নোজ দ্য ম্যাটার। ওখান থেকে আমরা ওখানে করছি 12টা, এখানে করছি 12টা, টোটাল কয়টা হচ্ছে 24টা সেন্টেন্স। ঠিক আছে, এরপরে আপনাদের কাজ হচ্ছে, এখানে দেখেন আমি জাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসটা করছি। আমি কি করছি, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস করছি, ইনডিফিনিট কন্টিনিউয়াস। আপনাদের কাজ হচ্ছে এটার যে পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, একটু আমাকে একটু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এরপরে প্রত্যেকটার নেগেটিভ করবেন, এরপরে ইন্টারোগেটিভ করবেন দুইভাবে, একটা হচ্ছে WH কোশ্চেন ছাড়া শুধু অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH কোশ্চেন সহ, WH কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব। তার মানে এখানেও আমাদের টোটাল কয়টা হবে, পারফেক্টে হবে আমাদের 12টা, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস হবে 12টা, টোটাল আমাদের 24টা সেন্টেন্স হবে। ঠিক আছে, আমি তো আপনাদেরকে 24টা দেখাইছি কিভাবে করতে হয়, এগুলো আপনারা একটু করবেন। এগুলো খুবই সহজ, কারণ এগুলোতে অক্সিলারি ভার্ব আছে। পারফেক্টে আছে হ্যাভ ভার্ব, পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ ভার্ব প্লাস বিন আছে। সুতরাং আপনি জাস্ট হ্যাভের সাথে নট বসাই দিলে নেগেটিভ হয়ে যাবে, আর হ্যাভটাকে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমরা একটা সেন্টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, আমরা দেখলাম কীভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, কীভাবে নেগেটিভ করতে হবে, কীভাবে ইন্টারোগেটিভ করতে হবে। সুতরাং আপনি যত সেন্টেন্সই করেন না কেন পৃথিবীতে, আপনি যেই সেন্টেন্সই তৈরি করেন না কেন, সেটাকে আপনি যেভাবেই করেন না কেন, নেগেটিভ করলে জাস্ট অক্সিলারির সাথে নট বসাবেন, ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমরা এরপরে আসি কি হবে, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কয়টা জিনিস দেখছি, বেসিক্যালি তিনটে জিনিস ইম্পারেটিভে করা হয়। একটা হচ্ছে আপনার আদেশ করা হয়, হ্যাঁ ইম্পারেটিভ মানে কি আদেশ, রিকোয়েস্ট এবং ফরবিড। ফরবিড মানে কি নিষেধ করা, আদেশ নিষেধ অনুরোধ, আদেশ নিষেধ অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ করা, নিষেধ করা, কিংবা কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বেসিক্যালি মেইন ভার্ব দিয়ে, হ্যাঁ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই যে আমরা এখানে দেখাই দিচ্ছি ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দেখেন শুরু হয়েছে কি দিয়ে, গো দিয়ে, হ্যাঁ গো অ্যান্ড ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি সেখানে যাও এবং কাজটি শেষ করো। ঠিক আছে, এরপরে আপনি যদি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করবেন কি দিয়ে, প্লিজ লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। আবার আপনি যদি বলেন যে ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না, তাহলে এখানে সে কি করছে, অর্ডার করছে, এখানে কি করছে, রিকোয়েস্ট করছে, এখানে কি করছে, নিষেধ করছে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে মেইন ভার্ব দিয়ে, অর্থাৎ আপনি যেই ভার্বটা দিয়ে, মানে আপনি তাকে যেই কাজটা করতে বলবেন ওই ভার্বটা প্রথমে বসবে। ঠিক আছে, এবং ওই কাজটা যার সাথে সম্পর্কিত সেটা হবে আর কি। ঠিক আছে, যেমন তুমি গরিবকে সাহায্য করো, তাহলে কাজ কোনটা,
সাহায্য করা। সাহায্য করা ইংলিশ কি? হেল্প, ঠিক না? হেল্প দ্য পুয়ার। সাহায্য করাটা কার সাথে, কার উপর বর্তাবে? গরিবদের উপর, তারা হচ্ছে অবজেক্ট। হেল্প দ্য পুয়ার। আর যদি বলা হয় যে রিকোয়েস্ট করার জন্য, যে প্লিজ, যদি বলা হয় যে রাস্তা থেকে ময়লাগুলো সরাও, তাহলে কি হবে? প্লিজ রিমুভ দ্য ওয়েস্টেজ ফ্রম দ্য রোড, অর্থাৎ রাস্তা থেকে ময়লাগুলো সরাও, ঠিক আছে? সুতরাং যে রিকোয়েস্টটা করা হবে, যেই কাজ করার জন্য রিকোয়েস্ট করা হবে, যেই কাজ করার জন্য আদেশ করা হবে, ওই কাজটা প্রথমে বসবে, ঠিক আছে? আর যদি নিষেধ করা হয় তাহলে হবে ডোন্ট। হ্যাঁ, ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যেও না, ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি আদেশ করা, নিষেধ করা কিংবা অনুরোধ করা, ঠিক আছে? এখন অনুরোধ কিন্তু আপনি অনেক অন্যভাবেও করতে পারেন। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন, অনুরোধ যদি আপনি করেন যে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? উড ইউ গিভ মি আ সাজেশন, আপনি কি আমাকে একটা সাজেশন দিবেন? এটাও কিন্তু এক ধরনের রিকোয়েস্ট আপনি করতেছেন, ঠিক না? যে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ধরনের রিকোয়েস্ট কিন্তু ইম্পারেটিভ হয় না। এই যে রিকোয়েস্ট বাট নট ইম্পারেটিভ, সকল ধরনের রিকোয়েস্ট কি হবে না? ইম্পারেটিভ হবে না। যদি আমরা দেখি যে এই মে দিয়ে, উড দিয়ে, ক্যান দিয়ে, কুড দিয়ে, মে উড ক্যান কুড দিয়ে যদি রিকোয়েস্ট করা হয়, এটা ইম্পারেটিভ হয় না, এটা কি হবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওটা হবে কি? ইন্টারোগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যদি কি দিয়ে হয়, মে, ক্যান, কুড, উড, এগুলো দিয়ে যদি রিকোয়েস্ট করা হয়, এগুলো যদি দিয়ে কি করা হয়? রিকোয়েস্ট করা হয়, তাহলে এটা ইম্পারেটিভ না হয়ে কি হবে? ইন্টারোগেটিভ হবে। ইম্পারেটিভ হইতে হলে রিকোয়েস্ট করতে হবে অনলি প্লিজ দিয়ে। ইম্পারেটিভের রিকোয়েস্টটা কি? শুধুমাত্র প্লিজ। আর মে এবং উড, ক্যান, কুড যেগুলো আছে, এগুলো দিয়ে করলে এটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে, ইম্পারেটিভ হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স তিনভাবে, আমরা মে দিয়ে করতে পারি, উইশ দিয়ে করতে পারি, ইফ অনলি দিয়ে করতে পারি। মে, উইশ, ইফ অনলি, এই তিনটা দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কারোর জন্য কোনো কিছু আকাঙ্ক্ষা করা, হ্যাঁ, আশা করা, যে ইস যদি এটা হইতো, আমি আশা করি তুমি ভালো করো। এই যে উইশ ইউ, মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, ঠিক আছে? আশা করি তুমি যেন একটি খুব চমৎকার একটি দিন পালন করো, ঠিক আছে? যদি আপনি মে দিয়ে শুরু করেন, মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, তুমি একটি চমৎকার দিন শুরু করো। এরপরে কি? উইশ ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে? তুমি আশা করি তুমি ভালো করবে। এরপরটা কি? ইফ অনলি আই কুড টার্ন ব্যাক টাইম, মানে বেসিক্যালি ইফ অনলি এবং আই উইশটা, হ্যাঁ, এটা বেসিক্যালি ইউজ হয় কোনো পাস্ট টেন্সের ক্ষেত্রে, যেটা আসলে করা অসম্ভব, ঠিক আছে? বলেন যে আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, এটা কিন্তু কমপ্লিটলি ইম্পসিবল কেস, ঠিক আছে? নোবডি হ্যাজ, স্পেশালি নো পারসন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি আ বার্ড, ঠিক আছে? হি হ্যাজ টু স্টে ইন দ্য ফর্ম অফ ক্রিয়েশন দ্যাট হি হ্যাজ বিন চোজেন বাই ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করছে সে সেভাবেই থাকবে। তো সুতরাং সে বলতে পারেন যে আই উইশ আই ওয়ার আ বার্ড, সে এটা আশা করতে পারে, কিন্তু এটা ইম্পসিবল কোনো কিছু করার ক্ষেত্রে উইশ কিংবা ইফ অনলি ইউজ করতে পারি, ঠিক আছে? ইফ অনলি আই ওয়ার আ বার্ড, আমি যদি শুধুমাত্র একটি পাখি হতাম, ঠিক আছে? মানে এটা বেসিক্যালি কোনো আশা আকাঙ্ক্ষা বোঝাতে অপটেটিভ সেন্টেন্সটা ইউজ হয়। অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? মে, উইশ, ইফ অনলি দিয়ে। মে, উইশ, ইফ অনলি দিয়ে অপটেটিভ সেন্টেন্স শুরু হয়। আচ্ছা, এখানে আপনারা একটু দেখেন যে মে এদের সাথে সরাসরি কি বসে? সাবজেক্টটা সরাসরি বসে যায়। আচ্ছা, এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে মেটা হবে না, এই মেটা এখানে হবে না, ঠিক আছে? হোয়াট আ ওয়ান্ডারফুল সিনারিও ইট ইজ, অর্থাৎ আমরা যখন এক্সক্লামেটরি করব, এক্সক্লামেটরি তিনভাবে করা যায়। একটা হচ্ছে হুররা, একটা হচ্ছে
এলাস ইফ অনলিটা এখানে বাদ যায় নাই, এখানে এলাস হবে, এখানে হবে এলাস, এলাস, এখানে হবে এলাস, ঠিক আছে। এখানে মেয়েটা বাদ যাবে। এখানে আমরা বলতে পারি যে ডাব্লিউএস মানে রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে এটা বুঝতে পারি, যেমন হোয়াট আ ওয়ান্ডারফুল সিনারিও ইট ইজ, হাউ আ নাইস সিনারিও ইট ইজ, ঠিক আছে। স্পেশালি হোয়াট দিয়েই বেশি হয় যখন এক্সক্লামেটরি করা, অর্থাৎ এটি কতই না সুন্দর সিনারিও, সুন্দর একটি দৃশ্য, ঠিক আছে। হোয়াট আ ওয়ান্ডারফুল সিনারিও ইট ইজ, এখানে সাবজেক্টটা শেষের দিকে বসে, ঠিক আছে। যখন আমরা হোয়াট দিয়ে এক্সক্লেইম করব, কোনো কিছু আশ্চর্যজনক সেন্টেন্স ইউজ করব, তখন সাবজেক্ট এবং ভার্বটা কিন্তু শেষে বসে, ঠিক আছে। বাকি যেই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা আগে বসে, এরপরে হোয়াটা প্রথমে বসবে, হোয়াটা এরপরে বসবে অ্যাডজেক্টিভ, হোয়াটা বসবে প্রথমে এরপরে বসবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সিনারিও এরপরে বসবে কি নাউন, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব। এটা হচ্ছে তার স্ট্রাকচার। প্রথমে বসবে যে আমরা রিলেটিভ প্রোনাউনটা দিব ওইটা, এরপরে বসবে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, ঠিক আছে। আমরা যদি বলি সে কতই না মেধাবী ছেলে, তাহলে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট বয় হি ইজ, ঠিক আছে, সে কতই না মেধাবী ছেলে। আচ্ছা, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এরপরে আমরা এলাস দিয়ে করতে পারি, অথবা হুররা। হুররা কখন হয়? যখন আনন্দ বোঝায়, হ্যাঁ। হুররা উই হ্যাভ রিসিভড কনফার্মেশন মেইল, আমরা একটি নিশ্চিতকরণ মেইল পেয়েছি। অর্থাৎ কেউ একজন কোনো একটা কাজের জন্য প্রপোজাল দিয়েছে, যে একটা কাজের জন্য, তখন তাদেরকে যখন প্রপোজাল অ্যাকসেপ্ট করে যদি মেইল করা হয়, তখন তারা বলতে পারে কি হুররা উই হ্যাভ রিসিভড কনফার্মেশন। এখানে এটা মূলত উই হ্যাভ, ঠিক আছে, এটা হচ্ছে উই হ্যাভ। আচ্ছা, উই হ্যাভ রিসিভড আ কনফার্মেশন মেইল। এরপরে এলাস হচ্ছে দুঃখজনক পরিস্থিতি হলে, যে এলাস আই ফেইলড টু সিকিউর আ সিট, সিকিউর মাই, এখানে সিট না, এখানে সিট হবে, সিট দেয়ার, হ্যাঁ। হুররা এলাস আই ফেইলড টু সিকিউর মাই সিট দেয়ার, অর্থাৎ আমি আমার সিটটা সিকিউর করতে, সিটটা পাইতে ব্যর্থ হয়েছি। যেহেতু এটা সে দুঃখজনক পরিস্থিতিতে পড়ছে, এই জন্য সে এলাস বলছে, ঠিক আছে। তাহলে আমরা এক্সক্লামেটরির কয়েকটা ফরম্যাট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা রিলেটিভ প্রোনাউন দিয়ে, একটা হচ্ছে হুররা দিয়ে, আর একটা হচ্ছে এলাস দিয়ে। এলাস এবং হুররার স্ট্রাকচার কিন্তু জাস্ট অ্যাসার্টিভের মতো, ওগুলার আগে জাস্ট এই জিনিসটা বসে যায় আর কি, এলাস এবং হুররাটা আগে জাস্ট বসে যায়, ঠিক আছে। কিন্তু যখন আমরা ডাব্লিউএস কিংবা রিলেটিভ প্রোনাউন দিয়ে এক্সক্লেইম করব, কোনো কিছু আশ্চর্যজনক সেন্টেন্স ইউজ করব, তখন তার স্ট্রাকচারটা প্রথমে ওই রিলেটিভ প্রোনাউনটা বসবে, হোয়াট হতে পারে, হাউ হইতে পারে, ঠিক আছে। এরপরে অ্যাডজেক্টিভ বসবে, এরপরে নাউনটা বসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে তার স্ট্রাকচার। প্রথমে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে এক্সক্লেইম করব। আর এটা জাস্ট হুররা প্লাস অ্যাসার্টিভ, হুররা প্লাস অ্যাসার্টিভ। আর এখানে এলাস, এলাস প্লাস অ্যাসার্টিভ, এলাস প্লাস অ্যাসার্টিভ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তাহলে আমাদের 5টা সেন্টেন্স। তাহলে আমরা 5টা সেন্টেন্স করলাম। এখন আসি ফ্রেজ এবং ক্লজ। দেখেন, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি ফ্রেজ এবং ক্লজের পার্থক্য বুঝাইতে। হি গোজ আউটসাইড ওয়ান্স আ উইক, অর্থাৎ সে সপ্তাহে একবার বাইরে যায়, সে সপ্তাহে একবার বাইরে যায়। দেখেন, ফ্রেজ এবং ক্লজের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড হবে, হ্যাঁ। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো ভার্ব থাকবে না, ভার্ব বলতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে আমরা দেখতেছি যে আমরা দুইটা মার্ক করছি, এই সেন্টেন্সটাকে দুইভাবে মার্ক করছি, সাদা কালার এবং হলুদ কালার। হলুদ কালারের যেটা আছে এটা হচ্ছে ফ্রেজ, সাদা কালারের যেটা আছে সেটা হচ্ছে ক্লজ। ক্লজের শর্ত হচ্ছে ওখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। যদি আমরা একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব দেখতে পারি, তাহলে আমরা সেটাকে বলতে পারি একটা ক্লজ।
আর যদি একাধিক এখানেও কিন্তু একাধিক শব্দ দেখেন, এখানে শব্দ হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা, কিন্তু এই তিনটে শব্দ হচ্ছে ক্লজ, এই তিনটে শব্দ হচ্ছে ফ্রেজ। এটা ক্লজ কেন? এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। এটা ফ্রেজ কেন? এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, ঠিক আছে? সুতরাং যদি একাধিক ওয়ার্ড, যদি সাবজেক্ট না থাকে, ভার্ব না থাকে, সেটাকে আমরা বলতে পারি ফ্রেজ। একাধিক ওয়ার্ড যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, সেটাকে আমরা বলতে পারি ক্লজ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজের পার্থক্য। তাহলে আমরা ফ্রেজের সংজ্ঞাটা দেখেন, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনাইট ভার্ব, অর্থাৎ একাধিক শব্দ, কোনো একটা শব্দের গ্রুপ যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। আর ক্লজ হচ্ছে আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব হলে এটা কি হয়ে যাবে? একটা ক্লজ হয়ে যাবে। তো এখানে আমরা যদি দেখি যে এক সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি 3 ধরনের। আবার আগে তো আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ করলাম 5 ধরনের, এখানে আবার 3 ধরনের। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলে একটা ক্লজ থাকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে 2টা ক্লজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি রিটেন ইংলিশের জন্য প্রযোজ্য আর কি, যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা রিটেন এবং গ্রামাটিক্যাল যে এক্সামগুলো হয় সেটার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু স্পোকেন ইংলিশে আপনি জাস্ট জিনিসটাকে বলতে পারলেই হয়েছে। যেমন দেখেন, আই হ্যাভ আ ফ্রেন্ড, হি ইজ আ রাইটার। এখানে সেন্টেন্স কয়টা? এখানে সেন্টেন্স হচ্ছে 2টা। এখন আপনি এই সেন্টেন্স 2টাকে একটা করতে পারেন, যে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ আ রাইটার। এটা থেকে এটার স্ট্যান্ডার্ড কিন্তু বেশি। প্রথম সেন্টেন্স থেকে, এই যে প্রথম সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্সের স্ট্যান্ডার্ড কিন্তু বেশি। আপনি যখন কথা বলবেন, আপনি যখন কোনো জায়গায় স্পিকিং টেস্ট দিবেন, তখন যে এই সেন্টেন্সটাকে আলাদা করে বলবে আর যে একসাথে বলবে, তাদের 2 জনের মান কিন্তু সমান হবে না, 2 জনের মার্কিং কিন্তু সমান হবে না। যারা তাদের কথার মধ্যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করে, তাদের কথা বেশি স্ট্যান্ডার্ড শোনায়, বেশি অ্যাডভান্সড শোনায়। এই জন্য কীভাবে কমপ্লেক্স করবেন দেখেন, আই হ্যাভ এ ফ্রেন্ড হি ইজ এ রাইটার। এখানে হি বলতে কাকে বুঝাইছে? ফ্রেন্ডকে বুঝাইছে, ঠিক আছে না? এই জন্য আমরা যেহেতু ফ্রেন্ডকে বুঝাইছে, এই জন্য আমরা হু দিয়ে এটাকে একসাথে করে দিছি। এই জিনিসটাকে বলা হয় ক্লজ মার্কার। এই জিনিসটাকে কি বলা হয়? ক্লজ মার্কার, রিলেটেড প্রোনাউন। এখানে আমাদের 2টা ভার্ব আছে, দেখেন, একটা সাবজেক্ট, একটা ভার্ব, তার মানে একটা ক্লজ। এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর এটা একটা ভার্ব। এখানে 2টা ফাইনাইট ভার্ব আছে, 2টা ক্লজ। এই জন্য এটা হচ্ছে কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে। বেসিক্যালি যদি রিলেটিভ প্রোনাউনটা ক্লজ মার্কার হিসেবে ইউজ হয়, তখন এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, হি আর্নস এ লট, সে অনেক টাকা আয় করে। হি অলসো হেল্পস দ্য পুয়ার, সে আবার গরিবদেরকে কি করে? সাহায্য করে। তার মানে এখানে তার 2টা কাজকে বোঝাচ্ছে, সেম কাজ, হ্যাঁ, মানে তার 2টা কাজ বোঝাচ্ছে। হি আর্নস এ লট, হি অলসো হেল্পস দ্য পুয়ার। সে অনেক টাকা কামায়, সে গরিবদেরকে সাহায্য করে। এখন আপনি এটা 2ভাবে বলবেন, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। দেয়ার ইজ নো ইনঅ্যাকুরেসি ইন দিস 2 সেন্টেন্সেস ইফ ইউ সে দিস সেপারেটলি, ইন সেপারেট ম্যানার। বাট ইফ ইউ congregate this sentence together, it will seem more standard and the marking criteria will be higher for those who uses different sentence structures, especially complex and compound in their speaking. They will be marked higher than those who use too much simple sentence in their speak, ঠিক আছে, in their speech। আচ্ছা, তার মানে হচ্ছে যারা তাদের কথার মধ্যে বেশি সিম্পল সেন্টেন্স ইউজ করে, ছোট ছোট সেন্টেন্স ইউজ করে, তারা যেই নাম্বার পাবে, আর যারা বড় বড় সেন্টেন্স ইউজ করে তারা একটু বেশি নাম্বার পাবে। তবে খেয়াল করতে হবে আপনার সব সেন্টেন্স যেন অনেক বেশি বড় না হয়ে যায়, ঠিক আছে? সেন্টেন্স যেন অনেক বেশি কি না হয়ে যায়? বড় না হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এখানে আমরা এই 2টা সেন্টেন্স দেখেন, হি আর্নস এ লট, হি অলসো হেল্পস দ্য পুয়ার। সে অনেক টাকা কামায়, সে গরিবদেরকে সাহায্য করে। এখন এটাকে যদি আমরা একসাথে করি, দেখেন, হি আর্নস এ লট অ্যান্ড হেল্পস দ্য পুয়ার, অর্থাৎ সে অনেক টাকা কামায় এবং গরিবদেরকে সাহায্য করে। এখানে আমাদের কয়টা ভার্ব আছে দেখেন, এই আর্ন উপার্জন করে, একটা ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। হেল্পস 2টা ভার্ব, তাহলে আমাদের এখানে ফাইনাইট ভার্ব কয়টা? 2টা। যেহেতু ফাইনাইট ভার্ব 2টা, ক্লজ 2টা, এই জন্য এটা কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। তবে ক্লজ মার্কার যদি অ্যান্ড অর বাট হয়, ক্লজ মার্কার যদি কি হয়? অ্যান্ড অর বাট, সো দ্যাট নট অনলি, এগুলো যদি ক্লজ মার্কার হয়
তাহলে এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড এইটা বোঝা স্পিকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ না। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা গ্রামার পড়ে, যাদের জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় আসে যে অ্যান্ড হেল্পস দ্য পুয়ার এটা কোন ক্লজ, অথবা এটা কোন সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক আছে, এটা গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ, স্পোকেনের জন্য না। সুতরাং আপনারা যখন কথা বলবেন তখন চেষ্টা করবেন যে আগে পরের দুইটা সেন্টেন্সকে একসাথে করার, তাহলে আপনাদের কথা বলা কিংবা লেখার যে সেন্টেন্স ওদের মানগুলো আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং এটি হচ্ছে আমাদের ওভারঅল ক্লাস। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এই আজকের যে ক্লাসটা, এই ক্লাসে আমরা কয়েকটা বিষয় দেখেছি। প্রথমে আমরা দেখলাম কিছু সেন্টেন্স দেখলাম, হ্যাঁ, বাংলা একটা সেন্টেন্স, ইংলিশ একটা সেন্টেন্স, এবং আমরা বুঝতে পারলাম যে ইংলিশে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই একটা ভার্ব লাগবে। বাংলাতে ভার্ব না হলে হয়, কিন্তু ইংলিশে অবশ্যই একটা ভার্ব লাগবে। ঠিক আছে, এরপর আমরা ভার্ব সম্পর্কে জানলাম, আগে জানলাম সাবজেক্ট সম্পর্কে, যে সাবজেক্ট কয়টি, 9টি। ঠিক আছে, এরপর আমরা ভার্ব সম্পর্কে জানলাম, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের 3টা ফরম্যাট, অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানলাম টেন্স সম্পর্কে, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আমরা 12টা টেন্সের স্ট্রাকচারে সেম সেন্টেন্সকে 12টা ফরম্যাটে আমরা দেখিয়েছি, এবং এগুলোর জন্য আমরা জাস্ট 4টা স্ট্রাকচার ইউজ করছি। 12টা স্ট্রাকচার আমাদের কোনো প্রয়োজন হয় নাই, 4টা স্ট্রাকচার দিয়ে আমরা 12টা সেন্টেন্স দেখছি। এরপরে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে আপনি নেগেটিভ করবেন অথবা ইন্টারোগেটিভ করবেন এটা আমরা দেখিয়েছি। এরপর আমরা দেখিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে হয়, আদেশ হয়, নিষেধ হয়, অনুরোধ হয়। এরপর আমরা অপটেটিভ দেখছি, ইম্পারেটিভ দেখছি। এরপর আমরা দেখছি অপটেটিভ, মে, উইশ, ইফ অনলি দিয়ে অপটেটিভ করতে হয়। এরপরে আমরা এক্সক্লামেটরি দেখছি। এরপরে ফ্রেজ, ক্লজ, সর্বশেষ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কীভাবে একাধিক সেন্টেন্সকে আমরা কংগ্রিগেট করতে পারি, একসাথ করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখেছি। সুতরাং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমি যেই কাজগুলো ওখানে দিয়েছিলাম আশা করি আপনারা কমেন্ট বক্সে সেগুলো আমাদেরকে লিখে জানাবেন। আর আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের অতি সম্প্রতি একটা কোর্স চালু হবে, আগামী জুন মাসের 1 তারিখ থেকে আমরা একটা স্পোকেন কোর্স চালু করতে যাচ্ছি, এবং ওই কোর্সের প্রস্তুতি স্বরূপ আমাদের আজকের এই প্রথম লাইভ ক্লাসটি। পরবর্তীতে আমরা আরও কিছু লাইভ ক্লাস নিব। আপনাদের যদি ভালো লাগে এই ক্লাসটি, আশা করি আপনারা এই পেজের সাথে লাইক করবেন, এই পেজটা শেয়ার করবেন, এই পেজের বিভিন্ন পোস্ট আপনাদের ওয়ালে শেয়ার করবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ABC লার্নিং নামে, আপনারা আমাদের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। এবং আমাদের যে কোর্সটি চালু হচ্ছে আগামী 1 তারিখ থেকে, এখানে আমরা গ্রামারের খুব স্পষ্ট কিছু ধারণা নিয়ে আসব। এরপর হচ্ছে আমরা কিছু অ্যাডভান্সড স্পিকিং যে রুলস আছে এগুলো আমরা দেখব। ওখানে আমাদের প্রনাউন্সিয়েশন থাকবে, ফনেটিক্স থাকবে, কিছু প্র্যাকটিক্যাল সেশন থাকবে। এরপরে IELTS সহ বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং বিষয়গুলো আছে, ওখানে যে স্পিকিং সেকশন ওটার কিছু প্রিপারেটরি ক্লাস হবে, অর্থাৎ ওই পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্ন হয় এবং প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে দিতে হয় ওগুলো আমরা দেখব। কীভাবে একাডেমিক লাইফে প্রেজেন্টেশন দিতে হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু প্র্যাকটিস করাবো, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু এক্সাম হবে, অর্থাৎ সেকেন্ড যে ক্লাসটা হবে ওই ক্লাসের শুরুতে কিন্তু প্রথম ক্লাসের উপর এক্সাম হবে। ঠিক আছে, থার্ড ক্লাসে দ্বিতীয় ক্লাসের উপর এক্সাম হবে, এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম হবে। যারা প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করে হাইয়েস্ট মার্ক পাবে, তাদের কয়েকজনকে আমরা বিশেষ পুরস্কার দেব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই কোর্সে সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ সেবার ব্যবস্থা থাকবে, অর্থাৎ কোর্স চলাকালীন সময়ে প্র্যাকটিস করার সময় কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে যে একটা সেন্টেন্স তৈরি করতে পারতেছে না, যে এখানে কি হতে পারে, সেটা সে যদি হোয়াটসঅ্যাপে জানায় তাহলে আমাদের যে টিম আছে ওই টিম মেম্বাররা সব কিছু স্পষ্টভাবে জানিয়ে দেবে। আশা করি আপনারা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।